বাংলাদেশের এই রাজনৈতিক প্রক্রিয়াটা কিভাবে এগোবে এটা সম্পূর্ণতই আমাদের দেশের জনগণের ব্যাপার এবং জনগণই ঠিক করবেন কোন জায়গায় যাবে। প্রতিটা মানুষের প্রতি তার একটা দরদ মমতা, সেটা সেই মা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। এই যে ঐকমত্য তৈরি করা আবার দ্বিমতের অনেকগুলো জায়গা থেকে যাবে। তার আইকিউ এত শার্প যে কল্পনা করতে পারবেন, এটা দেশের মানুষ সবাই জানে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমরা কথা বলবো, আপনারা জানেন নিশ্চয়ই যে ইতিমধ্যেই যুক্তরাজ্যের হিব্রু বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের উদ্দেশ্যে চিকিৎসা শেষে রওনা করেছেন, সেখানে আছেন। সে বিষয়টি নিয়ে কথা বলবো এবং একই সাথে দেশের রাজনৈতিক অবস্থা সেই বিষয়ে কথা বলবো। স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আপনাদের অতীব পরিচিত মুখ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। সাকি ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা আগেই আলোচনা করব এবং খালেদা জিয়া ফিরছেন সেটি আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। উনি আসার পরে সেই বিষয়টি আলোচনায় যাব। সাকিব ভাই, আমরা আজকের একদমই ইউএইর যিনি রাষ্ট্রদূত, তিনি আজকে ডিকায়েবের সাথে, সাংবাদিকদের সংগঠন, তাদের সাথে একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিল। তার একটি কোট করছি: পট পরিবর্তনে সংস্কারের বড় সুযোগ এনে দিয়েছে ওনার বক্তব্য, এবং তারা নির্বাচনে সহায়তা করতে প্রস্তুত। অভ্যুত্থানে আহত নিহতদের বিচারের স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। নির্বাচনের সঠিক সময় নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। নির্বাচনের আগের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার কথাও উনি বলেছেন। সার্বিকভাবে এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনারা তো এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে এটা আমাদের নিজস্ব একটা, আমাদের রাষ্ট্র গঠন, আমাদের রাজনৈতিক প্রক্রিয়া গড়ে তোলা, এইসব বিষয়। কিন্তু আমরা চাইব যে সারা গণতান্ত্রিক বিশ্ব আমাদের সাথে থাকুক। দুনিয়ার সব গণতান্ত্রিক লড়াইকেই আমরা যেমন সমর্থন করি, আমাদের দেশের গণতান্ত্রিক যে লড়াই, গণতান্ত্রিক যে প্রক্রিয়া গড়ে তোলার যে উদ্যোগ, সেখানেও আমরা দুনিয়ার গণতান্ত্রিক বিশ্বের সমর্থন তো চাইবই। সেইটা পারস্পরিক একটা, যাকে বলে যে সমর্থন এবং সহযোগিতার প্রশ্ন, সেই দিক থেকে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন যদি করে, সেটা তো আমরা স্বাগত জানাই। জি। তবে এইসব প্রশ্নগুলো যে বাংলাদেশের এই রাজনৈতিক প্রক্রিয়াটা কিভাবে এগোবে, এটা সম্পূর্ণতই আমাদের দেশের জনগণের ব্যাপার এবং জনগণই ঠিক করবেন কোন জায়গায় যাবে। এখন জনগণের প্রতিনিধি আকারে যারা স্টেক হোল্ডাররা আছেন, প্রতিনিধিত্বমূলক সংগঠনগুলো আছেন, সেইটা রাজনৈতিক দল আছে, শ্রেণী পেশার সংগঠন আছে, সিভিল সোসাইটি আছে, ছাত্র সহ বিভিন্ন রকম সংগঠনের প্রতিনিধিরা আছে। এই সংগঠনগুলো সাথে আলোচনাও হচ্ছে যে কিভাবে আমরা একটা গণতান্ত্রিক রূপান্তরে যেতে পারি। সেখানে আমরা কতগুলো প্রশ্ন এনেছি। একটা হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন। তো এই বিচার, সংস্কার, নির্বাচনের ক্ষেত্রে আমরা বিচারের তাৎপর্যপূর্ণ অগ্রগতি দেখতে চাই। জি। এবং এটা তো শুরু হয়েছে বিচার প্রক্রিয়া, কিন্তু বিচারটা যে এগোচ্ছে এবং যাকে বলে যে একটা দৃশ্যমান হয়ে ওঠা, সেই জায়গাটা মানুষ দেখতে চায়। কারণ রাজনৈতিকভাবে যে প্রক্রিয়ায় আমরা যাই না কেন, বাংলাদেশের মানুষ যে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে বহু বছর ধরে, গুম, খুন, অত্যাচার, নির্যাতন, তারপরে এসে একটা নির্বিচার হত্যাকাণ্ড, এইরকম ধরুন পাইকারি হত্যাকাণ্ড, 1600-র উপরে মানুষ মৃত্যুবরণ করেছেন, নানান মাধ্যমে সেটা এসছে। এবং এখানে 30,000-এর মতো মানুষ যারা গুরুতর আহত, 2,000-এর মতো মানুষ যারা হয় চোখ পুরো হারিয়ে ফেলেছেন, না হয় কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন চোখে। এই ধরনের যে বিরাট একটা সংখ্যায় মানুষ আছেন,
এবং সবাই তো এটা প্রত্যক্ষ করেছেন। হাজারে হাজারে লাখো মানুষের মিছিলের উপরে এই হামলাগুলো হয়েছে। সুতরাং এই যে মানুষের একটা অভিজ্ঞতার যেটা একটা ভয়ানক ক্ষত তাদের মধ্যে তৈরি করেছে, ট্রমা তৈরি করেছে, এর শুশ্রূষাও কিন্তু যদি করতে চান আপনি কিভাবে শুশ্রূষা করবেন? মানে ন্যায় বিচার কিন্তু এর একটা বড় আকারের শুশ্রূষা হিসেবে আছে। ফলে রাষ্ট্রের প্রয়োজনে যেমন ন্যায় বিচার দরকার, কারণ যে কোনো রাষ্ট্র টিকে থাকে ন্যায় বিচারের উপরে, তেমনি জনমানুষের মধ্যেও যদি আবার একটা নতুন যাত্রা এই ক্ষত অতিক্রম করে, সেক্ষেত্রে ন্যায় বিচারটা খুব গুরুত্বপূর্ণ। সেটা আমরা মনে করি যে এটা তো ঠিকই যে বিচার প্রক্রিয়া যখন স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মান অনুযায়ী চলবে, সেটা তো আর একদম রাতারাতি সম্ভব না। কিন্তু মানুষ দেখছে, মানুষও এই সময় দেওয়ার ক্ষেত্রে আগ্রহী, কিন্তু মানুষ দেখতে চায় যে কোনো দীর্ঘসূত্রিতা যাতে না হয় এবং সেইটা দৃশ্যমান হয়ে ওঠে। আপনাদের পর্যবেক্ষণ কি, সেটা কি মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে যে যথেষ্ট দৃশ্যমান হচ্ছে না। ইতিমধ্যে তো প্রায় ধরুন 9 মাসের মধ্যে আমরা এসে পৌঁছাচ্ছি। আজকে 5 তারিখ যদি আমি হিসেব করি, পূর্ণ 9 মাস হলো। তো এই যে 9 মাসের মধ্যে সরকার হয়তো আর 3 দিনের মধ্যে তার সরকারেরও 9 মাস পূর্ণ হবে, এবং এর মধ্যে বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হয়েছে। সেগুলো সব ঢেলে সাজানো সম্ভব হয়েছে কিনা সেটা আরেকটা প্রশ্ন, কিন্তু সরকারকে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে যেতে হয়েছে। সেইটা আন্ডারস্ট্যান্ডেবল, আমরা বুঝি, এবং আমরা সেই জায়গাগুলোতে ধৈর্য নিশ্চয়ই আমাদের ধরতে হবে। কিন্তু যে বিচার প্রক্রিয়াটা মানুষ দেখতে চায়, সেটা আবার 9 মাসের যে সময়, সেই সময়ের মধ্যে আরও দৃশ্যমান হবে বলে মানুষ প্রত্যাশা করেছে। সেই জায়গাটা একটু আমরা তুলে ধরছি, কারণ মানুষের এই কথাগুলো আমরা শুনতে পাই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সংস্কারের জায়গাটা। তো সংস্কারের জায়গায় সেটাও অনেক দূর এগিয়েছে। কমিশনগুলো হয়েছে, সম্ভবত আজকে স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট জমা দিয়েছে সম্ভবত। মানে প্রায় যতগুলো কমিশন গঠিত হয়েছে সবাই ইতিমধ্যে তাদের রিপোর্টটা জমা দিয়ে দিয়েছে। এর মধ্যে মানে 5টি কমিশনের রিপোর্ট যেগুলো সবার আগে জমা দেওয়া হয়েছিল, সেইগুলো বিশেষত সংবিধান থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন, এই ধরনের যে রাষ্ট্রীয় এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রশ্ন, সেই সব প্রশ্নগুলো নিয়ে জমা দেওয়া হয়েছে। ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে এবং তারা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাও করছে। তো প্রক্রিয়াটা অনেক দূর এগিয়েছে এবং তারা আশা করছেন যে 15 জুলাইয়ের মধ্যে হয়তো একটা ঐকমত্য তৈরি হবে। তো এই যে ঐকমত্য তৈরি করা, আবার দ্বিমতের অনেকগুলো জায়গা থেকে যাবে। আমরা মানে এই বিষয়টা যাতে খুব গুরুত্বের সাথে এগোয় এবং সংস্কার ব্যাপারটা কোনোভাবে গুরুত্বর জায়গায়, মানে এটাই লক্ষ্য, সেটা আমাদের মনে রাখা দরকার। সেই জায়গাটা, এবং নির্বাচন নিজেও একটা সংস্কারের ক্ষেত্র, এবং এই কারণে সংস্কার সম্পন্ন করতে গেলে নির্বাচনটাও এখানে খুবই অপরিহার্য একটা জায়গা। এখন এইসব প্রশ্নগুলোতে প্রধানত কিন্তু আমাদের দেশের মানুষেরকেই একটা জায়গায় আসতে হবে, এটা তাদেরই মামলা। তারাই যেসব জায়গায় ঐকমত্য হবেন, সেই ঐকমত্যের ভিত্তিতে কিন্তু আমাদেরকে অ্যাডভান্স করতে হবে। জুলাইয়ের মধ্যে যদি ঐকমত্য হয়ে যায়, তারপর নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কি কোনো আর প্রতিবন্ধকতা দেখছেন? আর কি থাকলো সরকারের কাছে তাহলে রোডম্যাপ একদম সুনির্দিষ্ট যে তারিখের কথা বলা হচ্ছে? মনে করি যে এটা সম্ভব হবে আরো দ্রুত রোডম্যাপ ঘোষণা করা। কারণ আপনি দেখেন যে আমরা যেভাবে প্রস্তাব করি কিংবা আমরা যুক্তিসঙ্গত মনে করি যে যেসব বিষয়ে ঐকমত্য হচ্ছে, সেই ঐকমত্যের জায়গাগুলোতে ইতিমধ্যে তালিকা তৈরি হয়েছে। কিছু জায়গায় আংশিক ঐকমত্য আছে, কিছু জায়গায় দ্বিমতই আছে। এখন আলাপ আলোচনার মধ্য দিয়ে, যেসব আলাপ আলোচনা ইতিমধ্যে ঐকমত্য কমিশনে হচ্ছে, পাশাপাশি পলিটিক্যাল পার্টিগুলো আমরা দেখছি একে অপরের সাথে আলাপ আলোচনা করছে। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আলাপ আলোচনা করছেন, এবং এই সব আলাপ আলোচনার মধ্যে আপনার হয়তো আরো কিছু বিষয় আমাদের ঐকমত্য তৈরি হতে পারে। ঠিক আছে, যা ঐকমত্য হবে সেগুলো হচ্ছে জাতীয় সনদ। যেগুলোতে দ্বিমত থাকবে, সেই দ্বিমতের ফয়সালা কিভাবে হবে? দ্বিমতের ফয়সালা হবে যে আমাদের যার যার রাজনৈতিক যে ম্যানিফেস্টো থাকবে, সেগুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করেই আমাদেরকে কিন্তু এটাতে যেতে হবে। আমরা যেটা প্রস্তাব করছি যে জাতীয় সনদ যেটা হবে, এর মধ্যে দুটো অংশ আছে। একটা সংবিধান সংক্রান্ত, যেটা নির্বাচনের পরে সংসদেই করতে হবে,
কিন্তু সেই কারণে ওইটা যাতে আমরা আগে সকলেই অঙ্গীকার করি এবং নির্বাচনের পরে যারাই সংখ্যাগরিষ্ঠতা পাক সেটা যে বাস্তবায়িত হবে এই ব্যাপারে একটা অর্ডিন্যান্সের মতো জায়গায় আমরা যেতে পারি। ওই নির্বাচন আরেকটা অংশ আছে যেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, সংবিধানের বাইরে নির্বাচন মানে ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রিলেটেড এইগুলো কিন্তু অন্তর্বর্তী সরকার যে অংশগুলো আমাদের ঐকমত্য তৈরি হলো জাতীয় সনদের অংশ সেটা কিন্তু তারা নির্বাহী আদেশেই বাস্তবায়ন করতে পারে। ফলে সংবিধান বহির্ভূত অংশগুলো নির্বাহী আদেশে বাস্তবায়িত হবে, সংবিধান প্রশ্নগুলো আগামী সংসদে যাবে এবং সেই কারণে আগামী সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে ঘোষণা করা দরকার যাতে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এই সংবিধান সংস্কার করতে পারি। জি সাকিব ভাই একটা বিষয় এগুলো করতে যেটা আপনি প্রশ্নটা করেছেন আমি কনক্লুশনে পৌঁছে যাই সেটা হচ্ছে যে 15ই জুলাইতে যদি তারা এই পুরো ঐকমত্যের প্রক্রিয়াটা শেষ করতে পারেন তাহলে তাদের বাকি সময়ের মধ্যে তফসিল ঘোষণা করা এবং ইত্যাদি করা সম্ভব বলে আমরা মনে করি। কিন্তু যদি তারা দেরি করেন তাহলে কেন দেরি করছেন বাকি সময় সেটা ব্যাখ্যা করা, মানে ডিসেম্বর থেকে একটা ডিসেম্বর টু জুন একটা সময় তো বলেছে, তো আর্লিয়েস্ট সময়টা ডিসেম্বর। এখন ধরুন ডিসেম্বর থেকে যদি আরো কিছুটা পেছায় তাহলে কেন পিছাবে, এটা তো সরকার আবার সকল পক্ষের সাথে বসবে, নির্বাচন কমিশনে বসবে এবং সেটা যদি যৌক্তিক কারণ থাকে তাহলে নিশ্চয়ই আমরা সেখানে একমত হব। একটা আপনি যেমনটা বললেন যে আপনারাও এক দল আরেক দলের সাথে বসছেন, সেটি কেবলমাত্র কি জাতীয় সনদ তৈরির জন্য না আগামী নির্বাচনে কার সাথে কিভাবে আগামী জোট করবেন সেই আলোচনাও হচ্ছে? এই মুহূর্তে প্রধান বিষয়টা থাকছে যে জাতীয় সনদ এবং ন্যূনতম ঐকমত্য তৈরি করা। কারণ ঐকমত্য যদি আমরা তৈরি করতে না পারি তাহলে যে আমাদের অনেক নানা ধরনের বিপদের ঝুঁকি আছে সেইটা খুব অগ্রাধিকারের জায়গা এবং এটার মধ্য দিয়ে কিন্তু আবার একটা প্রক্রিয়াও এগোয় যে আচ্ছা রাজনৈতিক জায়গায় আমি কার সাথে আমাদের অধিকতর ঐকমত্য তৈরি হচ্ছে, অধিকতর কাছাকাছি আমরা যেতে পারছি, সেইটা হয়তোবা ভবিষ্যৎ নির্বাচনী যে সমীকরণ দাঁড়াবে, নানান পোলারাইজেশন মেরুকরণ দাঁড়াবে, সেইটাকেও আপনার সাহায্য করবে অথবা সেইটার একটা পূর্ব প্রস্তুতি হিসেবে কাজ করবে। সাতদলীয় যে জোট রয়েছে সেই আপনাদের সেটি গণতন্ত্র মঞ্চ, সেই গণতন্ত্র মঞ্চের 7 দল কি আরো বাড়ার সম্ভাবনা আছে? এনসিপির সাথেও আপনারা দেখলাম যে বসেছেন। না এখন আমরা যেটা বসছি এনসিপির সাথে বসেছি, আমরা আরো বিভিন্ন সংগঠন, আমরা বাম গণতান্ত্রিক জোটের সাথে বসবো, আমরা অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট পার্টিগুলোর সাথে বসবো, বিএনপির সাথে তো অবশ্যই আমরা বসবো, আমরা গণতন্ত্র মঞ্চ নিজেদের ভেতরে আলাপ আলোচনা করছি। এই সব আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা যে জায়গাটা পৌঁছাতে চাচ্ছি যে আমাদের ঐক্যের জায়গাগুলো কোথায় আছে এবং সেই ঐক্যের জায়গাগুলোকে আরো কতটা বাড়ানো যায়। গণতন্ত্র মঞ্চের যে 7টি দল আমরা দেখেছিলাম এইখানে তো গণতন্ত্র মঞ্চে কিন্তু গণ অধিকারও ছিল, পরে তারা আলাদা হয়েছে। তো নির্বাচন যত ঘনিয়ে আসবে আপনারা কি নিজেরা ঐক্যমত থাকতে পারবেন? আপনারা এই 7 দল নির্বাচনের আগে সেটি কতটুকু নিশ্চয়তা দিতে পারছেন? না না সেটা তো এখনো কোনো ওইভাবে অনেকের প্রশ্নটা আসেনি। যেটা জরুরি বিষয় সেটা আমরা মনে করি সেটা হচ্ছে যে রাজনৈতিক প্রশ্নটা গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই মানে পার্থক্য আছে বলেই তো ঐক্য হয়, ঐক্যের প্রশ্নটা আসে। তো পার্থক্যগুলো আছে সেখানে আমরা কোথায় রাজনৈতিক জায়গায় অধিকতর ঐক্য তৈরি করতে পারছি তার মধ্যে দিয়ে কিন্তু ভবিষ্যৎ মেরুকরণটা ঘটবে, নির্বাচনী মেরুকরণ এর সাথে যুক্ত। আপনারা এনসিপির সাথে বসছেন, নতুন করে ছাত্রদের মধ্য থেকে ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ নামে একটি রাজনৈতিক দল আগামী 9 তারিখ প্রকাশের রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন হতে যাচ্ছে, এটিকে কিভাবে দেখছেন? দেখুন একটা অভ্যুত্থান মানুষকে এটাকে বলে যে নতুন করে জাগরিত করে, তো সেই দিক থেকে যেমন মানে পুরনো দলগুলোতে নতুন নতুন মানুষের সমাবেশ ঘটছে, মানে পুরনো আমি বলতে বোঝাচ্ছি ইতিমধ্যে গঠিত দলগুলোতে, আবার নতুন রাজনৈতিক দলের উদ্ভব ঘটছে এবং এর মধ্যে তো বেশ কিছু রাজনৈতিক দল তৈরি হয়েছে। কোনো একটা হিসেবে দেখলাম নাকি প্রায় 25টি রাজনৈতিক দল, আমি জানি না 25টির মতো হয়েছে কিনা, কোথাও এক জায়গায় আমি একটা দেখেছি, আমার হয়তো তথ্যটা সঠিক নাও হতে পারে কারণ ফেসবুকে অনেক কিছুই আসে, কিন্তু বেশ কিছু রাজনৈতিক দলের কথা তো আমরা তাদের প্রেস কনফারেন্স এবং তাদের পত্রপত্রিকায় এবং সংবাদ মাধ্যমে নিউজ দেখেছি। তো সেই জায়গা থেকে বলতে পারি যে আরেক এই যে রাজনৈতিক দল এবং এদের অধিকাংশই তরুণ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ, আপ বাংলাদেশ,
তারা অধিকাংশই তরুণ, এবং তারা কি ধরনের রাজনৈতিক বক্তব্য নিয়ে সামনে আসেন সেটা আমরা সামনে দিনে দেখব। এনসিপির সাথে আমরা যেহেতু ইতিমধ্যে তারা রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছে, ঘোষণা দিয়েছে, তারা তাদের কার্যক্রম চালাচ্ছে, তারা জুলাই অভ্যুত্থানের একটা উল্লেখযোগ্য অংশ, এবং সেই অর্থে আমরা তাদের সাথে বৈঠক করছি। তাদের মতামতের কোন কোন জায়গাগুলোতে আমাদের মিল আছে, কিংবা সার্বিকভাবে যে সকলে মিলে আমরা কতটুকু ঐকমত্যের জায়গায় আসতে পারি, এই বিষয়ে আমরা যে দায়িত্ববোধ করি সেই একই দায়িত্ববোধ তারাও করে কিনা সেটি আপনারা দেখছেন। প্রধান সমন্বয়কের গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, আমরা ইতিমধ্যে আমাদের সাথে সে যুক্ত হয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। সাকিবে, আমরা একটু সুলতানা আপার কাছ থেকে ঘুরে আসি। আমাদের আজকের শিরোনাম ফিরছেন খালেদা জিয়া, সরগম রাজনীতি। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে খালেদা জিয়া বাংলাদেশের উদ্দেশ্যে চিকিৎসা শেষে আবার ফিরছেন 4 মাস পরে। হিব্রু বিমানবন্দরে তিনি আছেন। আগামীকাল সকাল নাগাদ 10-10:30 নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা। আপা, জানার যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা একটু পেছনের দিকে ফিরে যাই। সেটি হচ্ছে যে আমরা এর আগে দেখতাম যখন খালেদা জিয়া সেই আলিয়া মাদ্রাসা মাঠে যখন তাকে নেওয়া হতো, আপনি সাথে থাকতেন, আপনাকে ধরে ধরে যে বিষয়গুলো, তো তখন তো আমরা দেখতাম যে উনি নিজে নিজেই যাচ্ছেন। সেই অবস্থাটা একটু বলবেন, এবং মাঝখানে আপনাকেও আবার আমরা তখন দেখিনি। দর্শকের মধ্যে প্রশ্ন যে আপনাকেও কেন দেখছিল না, এবং হঠাৎ করে এই সময়ের মধ্যে যিনি নিজে হেঁটে গেলেন, তিনি এতটা শারীরিক অবনতি কেন হলো, এগুলো আপনার পর্যবেক্ষণে, আপনাদের পর্যবেক্ষণে কি এসছে একটু যদি বলেন। আমি আমার যেটুকু স্মরণে আছে, আমার মনে আছে, এবং যেটা সত্যি ঘটনা, ম্যাডামকে যেদিন আমরা আলিয়া মাদ্রাসায় নিয়ে যাব, ওই দিন ম্যাডামকে যখন আমরা নিয়ে গেলাম আমরা এখান থেকে, ম্যাডাম একদম সুস্থ স্বাভাবিক, একদম। উনি আমাদের সাথে কথা টথা বলে আমরা বসেছিলাম ওখান থেকে, ওনার ড্রয়িং রুম থেকে আমরা চাটা খেয়ে বের হলাম। বের হয়ে আলিয়া মাদ্রাসায় গেলাম। ওখানে যে বসার পরে তো আপনারা জানেন যে জাজ অর্ডারটা দিল। অর্ডারটা দেওয়ার পরেই তো পুলিশ চারিদিকে ঘিরে ফেললো। ঘিরে ফেলার পরেও কিন্তু আমি ম্যাডামকে ছাড়িনি। আমি ম্যাডামের চেয়ারটা ধরে দাঁড়িয়েছিলাম এবং আমি বলেছিলাম যে আপনারা ম্যাডামকে টাচ করবেন না। ওরা বলছে যে আপনার এখন কোনো ডিউটি নেই, আমরাই এখন ওনার কাস্টডি, উনি আমাদের কাস্টডিতে। আমি বলছি যতক্ষণ উনি কাস্টডিতে কুটে আছে ততক্ষণ আমার দায়িত্ব থাকতে হবে। হ্যাঁ, তারপরে যাই হোক, আমাদের নেতারাও ছিল চারিদিকে, পাশ দিয়ে দাঁড়ানো ছিল। তো নেতাদেরকে ব্লক করে রেখেছিল, হাত দিয়ে যে শিকল করে ওরা ওরা প্রস্তুত ছিল আগে অসংখ্য পুলিশ ওদেরকে আসতে দিচ্ছিল না। তারপরে যখন ম্যাডাম বললো যে সানাউল্লাহ মিয়া ছিলেন আমাদের লয়ার, তো ম্যাডাম বললেন যে সানাউল্লাহকে ডাকো সুলতানা। তখন আমি সানাউল্লাহ মিয়াকে যখন ডাকলাম, ওরা তখন একদম ওদের শিকল টিকল ভেঙে, ওই যে হ্যান্ড শিকল যেটা, ওটাকে ভেঙে ওরা ম্যাডামের কাছে আসলো। আসার পরে ম্যাডাম তখন বললো যে ওই ফাতেমার ব্যাপারটা আলাপ করলো যে ওকে নিয়ে যাবে। তো ম্যাডাম কিন্তু তখনও কিন্তু শক্ত, ওই যে লৌহ মানবী বলে না, যে একজন আপসী নেত্রী এবং লৌহ মানবী যাকে বলে, বেগম খালেদা জিয়া কিন্তু আসলেই লৌহ মানবী। এবং আমি মনে করি সারা বিশ্বের উনি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, সারা বিশ্বের জন্য, শুধু বাংলাদেশের জন্য না। এই কণ্ঠস্বর আমার মনে হয় না যে দ্বিতীয়বার আসবে, এবং ওনার তুলনা উনি নিজেই। তারপরে যখন ওনাকে নিয়ে আসা হলো, আমি নিজে ওনাকে ধরে নিয়ে ওনাকে গাড়িতে উঠিয়ে দিলাম, এবং উনি হেঁটে জেলখানায় গেলেন। তারপরে তো পরবর্তী সময়টা আপনারা জানেন যে ওনাকে কিভাবে ওখানে শাস্তি দিয়ে ওনাকে তিলে তিলে ওনাকে মৃত্যুর দিকে কিভাবে ঠেলে দিলেন। আপনারা যখন ফিরে পেলেন, যখন আবার ফিরোজায় আসলেন, তখন তো আর ওনার দিকে তাকানোর মতো অবস্থা ছিল না ওনার। আমরা সেই বেগম খালেদা জিয়াকে হারিয়ে ফেললাম, যে আমাদের মা কোথায় হারিয়ে গেল। যে মা আমাদেরকে দেখলে যে তার মিষ্টি হাসি, তার কথা, তার মুখের কথা, তার ভাষা, তার মায়া ভরা যে সেই মানুষের কথা জিজ্ঞেস করা, প্রতিটা মানুষের প্রতি তার একটা দরদ, মমতা, সেটা সেই মা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো আমাদের দিকে। আমরা লাস্ট পিজি হসপিটালে যখন তাকে নিয়ে আসা হলো যে চেকআপের জন্য, আমরা কিন্তু বারান্দায় দাঁড়িয়ে কাঁদছি, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত লাচছে, হেসে হেসে হাত লাচছে। আপনি কি চিন্তা করতে পারেন যে অমন একটা জায়গায় থেকেও
ওনার মুখের হাসি শেষ হয়নি, এবং উনি এই দেশকে কতটা ভালোবেসে বিনা অপরাধে ওনাকে এইভাবে শাস্তি দেওয়া হলো। যে ওনাকে এই যে বললেন যে যারা শাস্তি দিল, এটা তো প্রমাণ পরে হলো যে না এটা মিথ্যা মামলা ছিল, এটা মিথ্যা মামলা ছিল। যারা এর পেছনে জড়িত ছিল যে কুশীলব গুলো, আপনারা কি তাদের এখন শাস্তি চান, বা কতটুকু তারা শাস্তির আওতায় আসছে? শাস্তির আওতা মানে কি, শাস্তি তো তারা অনেক, মানে যারা যারা করেছে, যেটার মেন ছিলেন হোতা শেখ হাসিনা। শেখ হাসিনার একটাই উদ্দেশ্য জিয়া পরিবারটাকে শেষ করে দেওয়া। এখানে জিয়া পরিবার বলতে তারেক রহমান, বেগম খালেদা জিয়া, তার পরিবার, হ্যাঁ, তার পরিবারটাকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে বাংলাদেশের উনিই সব কিছু। উনি বলেন না আমি অ্যাবসলিউটলি পাওয়ার চাই। শেখ হাসিনা তো এই কথাই বলতেন। তো শেখ হাসিনা চেয়েছিলেন যে বেগম খালেদা জিয়াকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে আমি বাংলাদেশের মালিক হয়ে যাব। কিন্তু বাংলাদেশে যে লক্ষ কোটি জনতা, এই যে লক্ষ কোটি জনতা আছে, শেখ হাসিনা বোধহয় ভুলে গিয়েছিলেন। উনি তো একটা সময় নিজেকে ক্ষুধা ভাবা শুরু করে দিয়েছিলেন ফেরাউনের মতো। পট পরিবর্তনের পর 5 আগস্টের অভ্যুত্থানের পরে খালেদা জি 8 জানুয়ারি যুক্তরাজ্যে গেলেন, এখন আবার ফিরছেন 4 মাস পরে। তো এই ফেরায় নিশ্চয়ই পুলকিত দেশবাসী, আনন্দিত, আপনারাও আপনাদের সাথে। তো সেক্ষেত্রে ওনার তো এখন 79-80 বছরের ছুঁই। তো উনি আবার ফিরে আপনারা কি প্রত্যাশা করছেন যে উনি কি আবার রাজনীতিতে সক্রিয় হবেন? এখন তো একটু আগের চেয়ে ভালো। উনি আল্লাহর রহমতে অনেক ভালো, আগের চেয়ে অনেক ভালো, যেটা আমাদের মহাসচিব সেদিন ব্রিফিংয়ে বলেছে, ওখানকার ডাক্তাররাও বলেছে যে উনি অনেক আগের চেয়েও ভালো। এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে আমি অনেক দিন থেকে থেকেছি, আজকে থেকে না, শুধু অনেক দিন থেকে তার আইকিউ এত শার্প যে কল্পনা করতে পারবেন, এটা দেশের মানুষ সবাই জানে। আর উনি যে আপসীন এটাও আপনারা জানেন যে উনি আপসীন, উনি ভেঙে যাবে তো মস্কাবে না। আপনি দেখেন শেখ হাসিনা একটা মানে কি বলবো, একটা স্বৈরাচার, ইন্ডিয়াতে পালিয়ে গেলি তুই দেশের জনগণকে, তোর দলের লোককে ফালিয়ে তাদেরকে দেখে পালিয়ে যে তুই ওইখানে বসে টস কথা বলছিস। আর শেখ বেগম খালেদা জিয়া তিনি জেলখানা থেকে বের হয়ে তার বাড়িতে থাকাকালীনও, হসপিটালে থাকাকালীনও এবং বের হওয়ার পরে, মুক্তি পাওয়ার পরেও কিন্তু ওনার মুখ থেকে আপনারা কোনো বাজে কথা, কোনো টু শব্দ আপনারা শুনিনি। এর থেকেই শোনা যায়, এর থেকেই বোঝা যায় যে কোন নেত্রী কে দেশপ্রেমিক, কে দেশপ্রেমিক না। জি, আমি সাকিব আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে আপনারা যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে দীর্ঘদিন আন্দোলন করেছেন, এবং খালেদা জিয়া অসুস্থ থাকাকালীন আপনারা তার সাথে দেখাও করেছেন গণতন্ত্র। সেক্ষেত্রে খালেদা জিয়া এই যে চিকিৎসা নিয়ে আবার ফিরে আসা বাংলাদেশের এই প্রেক্ষাপটে, সেখানে কি তাৎপর্য বহন করছে, এবং কোনোভাবে তাকে কি রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো সম্ভাবনা কি দেখছেন কিনা, যেখানে তারেক রহমান এখন দলটাকে নেতৃত্ব দিচ্ছেন? নিশ্চয়ই বিএনপি তো একটা বড় দল বাংলাদেশের, সেক্ষেত্রে রাজনৈতিক কর্মী হিসাবে, পর্যবেক্ষক হিসাবে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? ধন্যবাদ আপনাকে। আমি সুলতানা আহমেদ, উনি এসছেন, শুভেচ্ছা জানাই, সালাম জানাই সবাইকে আপনার মাধ্যমে। আসসালামু আলাইকুম। যেটা মানে বিষয়, ধরেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের চেয়ারপারসন, প্রধানমন্ত্রী ছিলেন কয়েকবার, এবং অন্যতম জনপ্রিয় নেত্রী, মানে যার মানুষের ব্যাপক একটা জনসমর্থন সবসময় তার সাথে ছিল। তো যেটা আমরা দেখেছি যে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তার বিরুদ্ধে একটা মামলা, এবং সেখানে তার যেভাবে কারাদণ্ড হলো, তাকে যেভাবে একটা নির্যাতনের মুখোমুখি করা হলো, সবচেয়ে বড় ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে যে তার যে চিকিৎসা পাওয়ার একটা মৌলিক মানবাধিকার, সেটাও লঙ্ঘন করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা কথা বলেছিলাম, যেহেতু আদালতের মামলা তো আদালতের মধ্যে দিয়ে নিষ্পত্তি হয়, আরেকটা হচ্ছে রাজনৈতিকভাবে হয়, আপনি আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে। তা আমরা আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্ট সরকারের যত রকম অন্যায় অত্যাচার ছিল তার বিরুদ্ধে তো লড়াই করেছি, কিন্তু এই প্রশ্নটি তো আদালতের মীমাংসার মধ্য দিয়ে যাওয়ার কথা। তো সেই জায়গা থেকে আদালতের মীমাংসায় তো আদালত যেহেতু ন্যায় বিচার পাওয়ার জায়গা হয়ে উঠছিল না, কিন্তু আমরা যেটা অন্তত ভেবেছিলাম যে একটা জায়গাতে হয়তো শেষ কোথাও বোধহয় তলানি থাকবে, যেমন একটা মানবাধিকারের ন্যূনতম জায়গাটা, যে একজন মানুষ তিনি জেলবন্দি, কিন্তু তার তো চিকিৎসা পাওয়ার অধিকার আছে,
এবং এমন যদি হয় যে তার যে চিকিৎসাটা দরকার সেটা দেশের মধ্যে নাই কিন্তু দুনিয়ার অন্য জায়গায় আছে, তাহলে সেখানে তাকে নিয়ে যাওয়াটা রাষ্ট্রেরই কর্তব্য দাঁড়ায়। কেননা তার জীবন মানে রক্ষা করা সেটা কিন্তু রাষ্ট্রের দায়িত্বের অংশ। মানে আমি যদি একজন সাধারণ নাগরিক হিসেবে দেখি, তার উপরে বেগম খালেদা জিয়া একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নাগরিক। মানে পাশাপাশি উনি নারী, উনি বয়োজ্যেষ্ঠ ইত্যাদি অনেকগুলো ব্যাপার তো আছেই। তো সবগুলো জায়গা থেকে আমরা এটাকে একটা মানে এটা ফান্ডামেন্টাল রাইটসের প্রশ্ন হিসেবে তুলছিলাম, এটা মৌলিক মানবাধিকারের প্রশ্ন। ওনারা সবসময় এবং আমরা এটা বারবার বলেছি, কিন্তু আমরা সরকারকে টলাতে পারিনি, কারণ তারা রাজনৈতিক প্রতিহিংসার জায়গাটা এই পর্যায়ে ছিল, এই মানবাধিকার প্রশ্নটিকেও তারা গুরুত্ব দেয়নি। বেগম খালেদা জিয়া বলছেন, এটা আমি বলছি এই কারণে যে আমি তখন প্রয়াত ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সহ ওনাকে দেখতে গিয়েছিলাম। তো ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যেহেতু একজন অত্যন্ত মানে বড় মাপের সার্জন ছিলেন, মানে তিনি এবং এই বিষয়ে তার যথেষ্ট জানাশোনা আছে। তো ওনার বেগম খালেদা জিয়ার যে মানে যে মেডিকেল বোর্ড ছিল তারা পুরো জিনিসটা ব্যাখ্যা করলেন যে ওনার কি প্রয়োজন এবং তার যে চিকিৎসাটা দরকার সেই চিকিৎসা আসলে ওই মুহূর্তে বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না। পরবর্তীকালে বিদেশ থেকেও ডাক্তার এনে একটা সময়ে মানে কিছু ব্যবস্থাগুলি নেওয়া হয়েছিল। যে ধরনের মানে ট্রান্সপ্লান্টেশন থেকে শুরু করে যে ধরনের জিনিস সম্ভবত তখন হয়তো বা একটা পসিবিলিটি ছিল, কিন্তু দিন যত গেছে এটা তো একটা বয়সের সাথেও সম্পর্কিত এবং শারীরিক অবস্থার সাথে সম্পর্কিত, যে ট্রান্সপ্লান্টেশনের মতো একটা বড় ধরনের জিনিস আসলে তিনি আর সেটাকে মানে এটাকে বলে যে অ্যাডজাস্ট করা পারবেন কিনা। তো সেইটা সময় পেরিয়েছে, কিন্তু তখন হয়তো অনেকেই আশা করছিলেন যে হয়তো বা এটা বিদেশে গেলে তখন সম্ভব ছিল। তো সেই দিক থেকে আমরা বলবো যে অত্যন্ত যাকে বলে যে অমানবিক একটা কাজ করা হয়েছে, যে চিকিৎসা পাওয়ার অধিকার থেকে তাকে বঞ্চিত করা। এখন খালেদা জিয়া কি রাজনীতিতে সক্রিয় হওয়ার কতটা সম্ভাবনা দেখেন? উনি তো বিএনপির চেয়ারপারসন, তো এবং মানে আমরা যখন তার সাথে দেখা করতে প্রথমবার গিয়েছিলাম তখন তিনি তো একদমই আইসিইউতে ছিলেন, তখন তার পক্ষে দেখা করা সম্ভব ছিল না, বিকজ শি ওয়াজ আনকনসিয়াস। দ্বিতীয় দফায় যখন আমরা তার সাথে দেখা করতে গিয়েছিলাম তখন তিনি তুলনামূলকভাবে একটু ইয়েতে ছিলেন। তো আমরা গিয়েছি শুনেই তিনি আমাদের সাথে দেখা করতে চাইলেন, বললেন, মানে দেখা করার অনুমতি দিলেন। সেটা একটা ব্যাপার ছিল এবং আমরা অল্প সময়ের জন্য ওনার সাথে কথা বলেছিলাম। তো আমরা তার যে রাজনৈতিক অবস্থান দেখলাম, ওই অসুস্থতার মধ্যেও তিনি তার নিজের ব্যক্তিত্ব এবং তার রাজনৈতিক অবস্থানকে দৃঢ়তার সাথে ধরে রেখেছিলেন, সেটা বেশ একটা উল্লেখ করার মতো বিষয়। আমি বলবো যে এটা আমার জন্য একটা অভিজ্ঞতা, কারণ খুব বেশি তার সাথে ব্যক্তিগত পর্যায়ে সুযোগ হয়নি কথা বলার। তো উনি ওই রকম অবস্থায় যে দৃঢ়তা এবং ব্যক্তিত্বের জায়গাতে দাঁড়িয়েছিলেন সেটা নিঃসন্দেহে একটা অভিজ্ঞতা। তো আমি ওইটা বলতে চাই যে ওনার পলিটিক্যাল পজিশনের জায়গা থেকে উনি কিন্তু এখন কি মাত্রায় পার্টিতে উনি সময় দেবেন, এটা তার শারীরিক অবস্থা এবং আরো অনেক পারিপার্শ্বিকতার সাথে যুক্ত, সেটা আমার মানে ভালো জানার কথা না। বাট আমি নিশ্চয়ই বিএনপির জন্য তিনি একটা অভিভাবক তুল্য, যেমনটা সারা দেশের বহু মানুষও তাকে সেই জায়গায় দেখেন। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই তার হয়তো দায়িত্বের জায়গা তিনি সীমিত রাখবেন, কিন্তু কোনো দায়িত্ব যে পালন করবেন সেটা তো আমরা অসুস্থ অবস্থায় দেখেছি। জোনায়েদ সাকি, আপনার কাছ থেকে আমরা ফিরছি সুলতানা আহমেদ আপনার কাছে। আবারও বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ ফিরে আসার, আমরা জানি যে 14 জন সফর সঙ্গী, তার মধ্যে তার 2 পুত্রবধূ জোবায়দা রহমান এবং সৈয়দা শারমিনা রহমান রয়েছে। এখানটায় আসলে জনগণের মধ্যে কিন্তু একটু আগ্রহের জন্ম দিয়েছে যে অনেকদিন থেকে এরকম মানুষ ধারণা করছিল যে ঠিক আছে, যখন তারেক রহমান দেশের বাইরে ছিলেন তাহলে তার পুত্রবধূরা কি আবার রাজনীতিতে আসছেন কিনা। সেই জায়গাটায় আসলে আপনাদের নেতাকর্মীদের মধ্যে কি আলোচনা একটু শুনতে চাই। আমরা তো ধরেন আমরা তো রাজনীতি করি, জিয়া পরিবারের জন্য রাজনীতি করি, দেশের জন্য করি, দেশের মানুষের জন্য করি এবং জিয়ার আদর্শকে বিশ্বাস করে করি, খালেদা জিয়ার আদর্শকে বিশ্বাস করি আমরা ধারণ করি তারেক রহমানের আদর্শ, আমরা যেন আগামীতে আমাদের দল যেন এদেশে যেভাবে নেতৃত্ব দিয়ে এসছেন
যেভাবে নেতৃত্ব দিয়ে তারা এসেছেন, আজকে নেতৃত্ব দিচ্ছেন, একসময় দিয়েছেন জিয়াউর রহমান, তার পরবর্তী সময় দিয়েছেন বেগম খালেদা জিয়া, আজকে দিচ্ছেন তারেক রহমান। এবং তারেক রহমানের নেতৃত্ব, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, জিয়া রহমানের নেতৃত্ব কিন্তু একই ধারায় আসছে, তারা কিন্তু ধারাবাহিকভাবেই আসছে। তো এখন তাদের পরবর্তী সময়ে তাদের যে পরিকল্পনা, এটা তো এখনো আলোচনাও হয় নাই, আলোচনা আসেও নাই। এটা হয়তো পরবর্তী সময়ে যদি আলোচনায় আসে তখন হয়তো দেশের জনগণ বা সবাই তারা সেইভাবে দেখবে। জি, সবার একটা হয়তো ধারণা ছিল যে ঠিক আছে বেগম খালেদা। আর যাদের কথা আপনি বলছেন, জুবাইদা রহমান, ডক্টর জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী, উনি তো এক্সেলেন্ট। উনি তো কোনো দিক থেকে তো রাজনীতিতে যদি উনি আসতে চান, ওনাকে তো মানে কোনোভাবেই এই করে দেখা যাবে না। কেন, উনি তো নিজেই একজন, আমি মনে করি যে উনি, ওনার বাবাও ছিলেন, আপনারা তো ওনার বাবার কথাও জানেন, পারিবারিকভাবেই, এবং সে পারিবারিকভাবে রাজনৈতিক পরিবারের, বাবার পরিবারও এবং শ্বশুরবাড়ির পরিবারই দুইটাই রাজনীতিক। এবং শর্মিলা রহমানও ঠিকই একই পরিবার, কেন ম্যাডামের খুব অত্যন্ত আদরের, তার সাংসারিক, তার যত্ন, তার আস্তিক যতবার যা কিছু করার সে তো করছেন। এখন কে কি হবে এটা তো পরিবারই ভালো জানবে, এবং কে আসবে এটা বেগম খালেদা যে এখন তো জীবিত আছেন, উনি দেখবেন। তারেক রহমান আছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতারা যারা আছেন তারাই এটা ডিসিশন নেবেন। এবং দেশের জনগণেরও একটা চাহিদা আছে, তারাও তাদেরও চাহিদাটাও দেখবে। সেক্ষেত্রে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, উনি কবে ফিরবেন এরকম কি বলা হচ্ছে? নির্বাচনের আগে কি ওনার ফেরার সম্ভাবনা? আসার তো সম্ভাবনা অবশ্যই। কিন্তু এই যে দেখেন একটা ঘটনা একটা দেখলেন আপনারা, বিমানটা নিয়ে যেটা হলো, এই যে এই ঘটনাগুলো তো কিছুটা তো অবজার্ভ করা দরকার। এখন তারেক রহমান আসবেন, আজকে বেগম খালেদা জিয়া তার পরিবার একটা বিমানের একটা ফ্লাইটে আসবেন, সেখানে পর্যন্ত ষড়যন্ত্র। এই যে এই ষড়যন্ত্রগুলোকে তো একটু অবজার্ভ করে তারপরে তো সবকিছু চিন্তা করতে হবে। জুবাইদা রহমানের জন্য রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাওয়া হয়েছে, আইজিপির কাছে। ওনার নিরাপত্তার শঙ্কা রয়েছে মুভমেন্টের জন্য। কি ধরনের শঙ্কা মনে করেন বাংলাদেশে? আপনারা এত নেতাকর্মী, আমরা তো মনে করি জনগণই তাদের নিরাপত্তার জন্য যথেষ্ট। তারপরেও চাওয়া হয়েছে এই জন্যই যে এই যে বিমানের এই ঘটনা থেকেই তো ঘটনাটা ঘটলো, যে এখানে কি একটা উদ্দেশ্য ছিল, এখানে নিশ্চয়ই কোনো ঘটনা ছিল, তা না হলে এরকম ঘটনা তো হওয়ার কথা না। এটা কি হওয়ার কথা ছিল? ধন্যবাদ সাকিব ভাই। আজকে একটু কোট করি, সিইসি বলেছেন দিনের ভোট আর রাতে হবার সুযোগ নেই, আগামী নির্বাচনে সুস্থ ও স্বচ্ছ করতে বদ্ধপরিকর কমিশন কোনো দলের না। কতটা আস্থা রাখা যায় এই কথার উপরে? নাকি নির্বাচন যত ঘনিয়ে আসবে কোনো প্রভাব আমরা দেখব না? দেখুন, নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করা কিংবা গ্রহণযোগ্য নির্বাচন করা, এটার তো আর কোনো বিকল্প নেই আমাদের সামনে। এইটার জন্যই তো এত লড়াই, রক্ত, এবং আমাদের সংকটগুলোর পেছনে তো এটার একটা বড় ভূমিকার জায়গা আছে। কিন্তু যে কথাটা স্পষ্ট করে বলা দরকার, যে একটা নির্বাচন করতে গেলে যে ব্যবস্থার মধ্যে নির্বাচনটা হয়, সেই ব্যবস্থাটা গণতান্ত্রিক না হলে নির্বাচনটা তো গণতান্ত্রিক হবে না। ফলে আমরা যেটা বারবার বলেছি, যে বিদ্যমান ব্যবস্থাটা যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এবং এটা শুরু থেকেই সাংবিধানিক যে স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো, সেটাকে কাজে লাগিয়ে বারে বারে আমরা দেখেছি যে নির্বাচন একটা সংকটের কেন্দ্র হয়ে উঠছে। এবং সবশেষে শেখ হাসিনা এটাকে যে জায়গায় নিয়ে গেছেন, তাতে আর এই ব্যবস্থা টিকিয়ে রেখে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। ফলে আমাদের যেমন নির্বাচনের জন্য একটা গণতান্ত্রিক ব্যবস্থা লাগবে, আবার একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করলেই তো কেবলমাত্র আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাব। এই দুই পরস্পর সম্পর্কিত এবং বলতে পারেন একে অপরের অস্তিত্বের শর্ত। সেই জায়গা থেকে আমরা সুষ্ঠু নির্বাচন চাই, তবে সেটার পূর্ব শর্ত এক অর্থে দাঁড়ায় যে সংস্কারের আওয়াজ উঠেছে, সেই সংস্কার বাইরে কিন্তু নির্বাচনটা না। নির্বাচন নিজেই সংস্কারের ক্ষেত্র, যে কথাটা আমি আগে আলোচনা করেছি। ফলে দুইটা একসাথে চলবে। অনেকে এটাকে মুখোমুখি অবস্থায় দেখেন, হয় নির্বাচন না হয় সংস্কার, এরকম একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছেন। এই জায়গাগুলো খুবই ভুল এবং আমাদের জন্য বিপজ্জনক। এখন পর্যন্ত যতটুকু সংস্কার হয়েছে বা প্রস্তাবনা কেবল আসলো, তো
তো তার আলোকে কি নির্বাচন কমিশনের যে লুফলগুলো ছিল সেই অবস্থায় এই কমিশন দিয়ে কি সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন করা পসিবল, নাকি এখানে কোনো কিছু একদম অ্যাড করতে হবে? এখন পর্যন্ত তো রাষ্ট্রযন্ত্র ঠিক একটা জিনিস যে ধরুন আমাদের প্রতিষ্ঠান এবং ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি, এইটা পুরনো ব্যবস্থাই কম বেশি আছে, আবার নতুন আকাঙ্ক্ষাটা আছে, নতুন কতগুলো নির্মাণের প্রশ্নে আমরা ঐক্যমত হচ্ছি, আবার সেগুলো বাস্তবায়ন করতেও সবটা সম্ভব হবে না, কেননা ইলেকশন হবে, নেক্সট পার্লামেন্ট অনেকগুলো জিনিসকে সংস্কার করবে এবং দেন ওটা কার্যকর হবে। পুরো প্রক্রিয়াটার মধ্যে প্রতিষ্ঠান গড়ে ওঠা, একটা স্টেবল জায়গা, একটা স্থিতিশীল জায়গা আসা এবং কনভেনশন তৈরি হওয়া, কেননা চর্চার মধ্য দিয়ে কিন্তু গণতন্ত্র রূপ নেয়। আপনি আইন করলেন, কিন্তু সেই আইনটা যতক্ষণ না পর্যন্ত চর্চায় যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা একটা স্থিতিশীলতার জায়গায় পৌঁছায় না। আর এই সবগুলো জিনিস তো আমাদের করতে হবে, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের মনে রাখা দরকার যে প্রেক্ষাপটে একটা বিরাট রক্তক্ষয়ী আমাদের অভ্যুত্থান আছে, যেখানে আমাদের বিরাট আত্মত্যাগ আছে। এই অভ্যুত্থান আমাদের দিশা বলেন, সীমারেখা বলেন, এগুলো ঠিক করে দিয়েছে। কেউ যদি মানে অন্য কিছু করতে যায় সেটা সম্ভব না, জনগণের প্রতিরোধেই সেটা নাকচ হয়ে যাবে। ধন্যবাদ সাকিব ভাই। আমি একদম অল্প 1 মিনিটের মধ্যে একটু শুনতে চাই, আপনি মহিলা দলের সাধারণ সম্পাদক, আপনার দলের সভানেত্রী যিনি মহিলা ছিলেন, মহিলা এখনো আছেন, তিনি 4 বারের প্রধানমন্ত্রী। তো সেই দলের আসলে মহিলাদের কি অবস্থা? আপনারা কতটুকু বাংলাদেশের মহিলারা বা নারীরা রাজনীতিতে আসছে এবং আপনারা কতটা তাদেরকে আনতে পারছেন? আপনারা তো দেখেছেন যে আমাদের মহিলাদের আন্দোলনে দেখেছেন, রাজপথেও দেখেছেন, সব জায়গায় দেখেছেন। আমরা কিন্তু নতুন মুখ খুব একটা দেখছি না। নতুন মুখ দেখছেন না, তার কারণ হলো ধরেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের কমিটি আছে, প্রতিটা ডিস্ট্রিক্টে আমাদের কমিটি কমপ্লিট হয়েছে এবং সব ডিস্ট্রিক্টেই কিন্তু আমরা দেখা যাচ্ছে একটা প্রোগ্রাম দিলে সব ডিস্ট্রিক্টেই বলি তোমরাও করো, ওরা কিন্তু ওইভাবেই করছে। কেন নতুন মুখ ঢাকাতে নিয়ে আসা, যে আমরা প্রত্যেককে ঢাকাতে নিয়ে আসবো, ঢাকামুখী ঢাকা মহানগরী দিয়ে আমরা কাজ করি। খুব বেশি বড় প্রোগ্রাম হলে হয়তো ধরেন টুঙ্গি আশেপাশে যেগুলো আছে তাদেরকে দিয়ে আমরা কাজ করি। এইখানটা একটু প্রশ্ন, রাজনীতিতে নারীর প্রশ্ন এবং সর্বশেষ এখন নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট, এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা। একটা কথা বলা দরকার, নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট বাতিল করার যে দাবিটা করা হচ্ছে, এটা খুব ন্যায়সঙ্গত না। অনেক প্রস্তাবের সাথে অনেকে একমত না হতে পারেন, সেখানে তো দ্বিমত প্রকাশের সুযোগ প্রত্যেকটা কমিশন রিপোর্টের সাথেই আছে। আপনি আপনার দ্বিমত প্রকাশ করেন, যেখানে ঐক্যমত হবে সেগুলি তো আসলে এই মুহূর্তে আপাতত কনসেনসাস হওয়ার কথা। ধন্যবাদ। সেই দিক থেকে মানে রিপোর্ট বাতিলের দাবি খুবই অন্যায্য। সাকিব ভাই যেহেতু প্রশ্নটা তুললেন, আপনাদের এই ব্যাপারে অবস্থানটা জানতে চাই। আমরা তো অবশ্যই চাবো যে নারীরা যেভাবে এগিয়ে আসছেন, আজকে আপনি দেখেন নারীরা কিন্তু অনেক এগিয়ে আছে, প্লেন চালক থেকে শুরু করে ট্রেন চালক থেকে শুরু করে আমরা জানি প্রত্যেকটা জায়গায় নারীর আছে। তো আমি মনে করছি যে নারীরা আরো বেশি উৎসাহিত হবে, আরো বেশি হবে। আমরা জানি যে আমাদের যে 31 দফা, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছে, এখানে নারীদের অনেক কথাই আছে। আপনারা হয়তো দেখেছেন, আপনারা তো ভালো জানেন যে দেখেছেন, যদি এইভাবে যদি হতে থাকে নারীরা আরো উৎসাহিত হবে। অনেক ধন্যবাদ এবং আমাদের সঙ্গে যোগাযোগও করছে। অনেক ধন্যবাদ আপা। থ্যাংক ইউ আপনাকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং অসংখ্য সাকিব ভাইকে ধন্যবাদ, দেশবাসীকে। জি, সুলতানা আহমেদ আপনাকে ধন্যবাদ। জি, এবং জনাব সাকিব ভাই আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আসুন আমরাও একটি কল্যাণমূলক দেশ গড়তে যে যার জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখি। আল্লাহ হাফেজ।